গতকাল থেকে দিনভর ননস্টপ আমরা সম্প্রচার করেছি দিল্লি, কারণ দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারে সারা দেশে একটা মারাত্মক সাড়া ফেলেছে। মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যে হাই সিকিউরিটি জোনে যদি এই ঘটনা ঘটে তাহলে কোথায় নিরাপত্তা? নিরাপত্তা নিয়ে এত কথা হয়, দিল্লি নিয়ে এত কথা হয়, সেই দিল্লি রাজপথ এভাবে রক্তাক্ত হলো কিভাবে? আমরা জানাচ্ছিলাম যে দিল্লির বিভিন্ন জায়গায় সিকিউরিটি মারাত্মক, ক্লোজ সার্কিট ক্যামেরা দিকে দিকে প্রত্যেকটা মোড়ে। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়লো না, ঘটনা ঘটে যাওয়ার পর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে। সেই ফুটেজ থেকে যে i20 গাড়ি বিস্ফোরণের জন্য আত্মঘাতী জঙ্গি ব্যবহার করেছিল সেই গাড়ির কিছু ফুটেজ পাওয়া যাচ্ছে। এক এক করে দেখাবো। যে ফুটেজ দেখছেন 29শে অক্টোবরের পলিউশন টেস্টের জন্য এই গাড়িটি নিয়ে যাওয়া হয়। বিকেলের ফুটেজ 4টের কিছু পরে 29শে অক্টোবর। এই যে গাড়ি দেখুন পলিউশন টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি থেকে যে দুজন নামবে দেখুন, একজন গাড়ি পার্ক করছে, গাড়ি পিছিয়ে নিয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য, এরপর এই গাড়ি থেকে দুজন নামবে। এই দুজন কারা? এই দুজন সন্দেহভাজন, যাদের কথা দিল্লি পুলিশ বলছে, তদন্তকারীরা বলছেন। সময় দেখুন 4:18 বিকেলে 29 তারিখ। এবার দেখা যাক গাড়ি থেকে কারা নামছে, এক এক করে দেখাবো আপনাদের। দুজন নামছে গাড়ি থেকে, যে দুজন সন্দেহভাজন, এই দুজনের মধ্যে থেকে এই যে যার পিছে ব্যাকপ্যাক আছে তাকে বলা হচ্ছে যে উমর নবী। এই উমর নবী আত্মঘাতী জঙ্গি। আর একজন পাশে কালো টি শার্ট পরে আপনাদের দেখাবো তারেক। এই দুজন এরপর গাড়িতে উঠে চলে যায়। গাড়ি নাম্বার সেই গুরগাঁওয়ের নাম্বার, যে গাড়ি পলিউশন টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানকারই সিসি ক্যামেরায় ধরা পড়ে গাড়ির ছবি। পলিউশন টেস্ট খুব জরুরি, তার কারণ দিল্লির রাস্তায় যে কোনো জায়গায় পলিউশন টেস্টের জন্য গাড়ি থামানো হয়। ছোটোখাটো কোনো ঝামেলায় জড়াতে চায়নি, এদের প্ল্যান ছিল বড় কোনো প্ল্যানে যদি ছোটোখাটো ঝামেলায় রাস্তায় জড়িয়ে পড়ে তাহলে প্ল্যান ভেস্তে যেতে পারে। তাই কোনো রিস্ক না নিয়ে এরা পলিউশন টেস্ট করিয়ে নিয়েছিল সময় মতো, যাতে পলিউশন টেস্টের জন্য অন্তত কোনো জায়গায় রাস্তায় সিগন্যালে বা পুলিশের নাকা চেকিংয়ে অন্তত আটকাতে না হয় কোনোভাবেই, কোনো ছোটোখাটো ঝামেলা হ্যারাসমেন্ট যাতে না হয়। আরও একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই। শহরের বিভিন্ন জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দিল্লির, যা এই গাড়িটির অস্তিত্ব প্রমাণ করছে। যেদিন ঘটনা ঘটে সেই দিন বদরপুর কোথায়? বদরপুর বর্ডার। এই সেই গাড়ি, সেই i20 দিল্লির বর্ডারে যখন ঢুকছে গাড়ি, সেই সময়ের ছবি। টাইমটা একবার খেয়াল করে দেখা যাক। এই গাড়ি যখন এই ছবিটা আপনারা যে ফুটেজ দেখছেন, এই ফুটেজ ভালো করে দেখুন একবার। এই ফুটেজ গাড়ির মধ্যে রয়েছে মাস্ক পরে, HR 26C7674। এই গাড়িটি ধরা পড়ে বদরপুর বর্ডারে চেকপোস্টে ধরা পড়ে, মানে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। বদরপুর থেকে আউটার রিং রোড হয়ে লালকেল্লার কাছে পৌঁছেছিল এই গাড়িটি। 3:19 যে ফুটেজ দেখছেন গতকালের, তা হলো পার্কিংয়ে ঢোকার সময়ের ফুটেজ। এবার তার আগের ছবি দেখাবো, বদরপুর টোল প্লাজার ছবি। বদরপুর টোল প্লাজার ছবি আপনাদের দেখাবো, যেখানে সেই মাস্ক পরা
উমারকেই দেখা যায়। এই দেখুন সেই ছবি, দিল্লির বদরপুর বর্ডার, এই চেকপোস্ট টোল প্লাজার। এখানে প্রত্যেকেই জানেন সবকটা চেকপোস্টের টোল প্লাজায় সেখানে সিসি ক্যামেরা থাকে। সেই সিসি ক্যামেরাতেও দেখা যাচ্ছে গাড়ির ড্রাইভিং সিটে সেই কালো মাস্ক পরা উমার, আত্মঘাতী জঙ্গি। এখান থেকে সকাল 8টা 13 থেকে 7 ঘন্টা লাগার কথা নয়। এই বদরপুর বর্ডার থেকে আউটার রিং রোড হয়ে গাড়ি চলে যায় লালকেল্লার কাছে, ওল্ড দিল্লিতে লালকেল্লার কাছে সেখানের পার্কিংয়ে। সেই পার্কিংয়ে 3 ঘন্টা গাড়ি ছিল। 3 ঘন্টা পর সেখান থেকে গাড়ি বেরোয়, সিগনালে যায় ধীরে ধীরে, তারপরেই বিস্ফোরণ। কিন্তু যে পার্কিংয়ে এই গাড়ি ছিল 3 ঘন্টা, সেই পার্কিংয়ে যখন গাড়ি রাখা ছিল, ওই কালো মাস্ক পরে যাকে দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ির মধ্যেই ছিল। 3 ঘন্টা পার্কিংয়ে গাড়ির মধ্যেই চালক আত্মঘাতী জঙ্গি। একবারের জন্য বেরোয়নি, পার্কিংয়ে রয়েছে গাড়ি, ড্রাইভার গাড়ি থেকে বেরোচ্ছে না একবারও, কেউ গিয়ে একবারও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। সেই পার্কিংয়ের জায়গা থেকেই আজ সকাল থেকে আমার সহকর্মী মৈত্রী সেই পার্কিংয়ের জায়গার ছবি তুলে ধরছেন। একবার তার মাধ্যমে দেখে নেব, তার পাঠানো ছবির মাধ্যমে এই পার্কিংয়ের ছবি একবার দেখে নেব, যেখানে গতকাল 3 ঘন্টা এই গাড়ি পার্ক করে রাখা ছিল। HR 26CE 7674 ঘাতক গাড়ি, যে গাড়ি এই পার্কিংয়েই এখানে দাঁড়িয়েছিল। 3:19 নাগাদ আসে। 3 ঘন্টারও বেশি সময় এইখানেই কিন্তু যে নাশকতার পেছনে যুক্ত যে জঙ্গি সে লুকিয়েছিল, সে এখানে বসেছিল। यहाँ पे घंटों तक गाड़ियाँ रहती है, आप लोग चेक वगैरह करते हैं? जी, चेकिंग के लिए तो पार्किंग वाले के अंदर है, वो पार्किंग वाले जानेंगे। आपने देखा है कभी 3-4 घंटे तक गाड़ियाँ रहती है यहाँ? मैं पार्किंग के अंदर मैं नहीं जाता हूँ, क्यों तो उसके पार्किंग वाले के अंदर है गाड़ी। अगर कोई ड्राइवर अंदर लाके गाड़ी बैठे भी रहे तो कोई चेकिंग वगैरह कभी होती है? उसके अंदर हम नहीं गए, वो नहीं जानते मैडम। तो मंडे को बंद रहता है ना? इसकी जानकारी आपको पार्किंग वाले से लेना होगा मैडम जी। इसकी जानकारी कोई बिजनेस की वजह से खुला रहता है, कोई चिट्ठी दी गई है? इसकी जानकारी हमारे पास नहीं है, सॉरी। अच्छा, अभी पुलिस आके कुछ तहकीकात करके गई है यहाँ पे? सील पुलिस वाले सारे आके रात में तहकीकात करके गए, पूरा सर्चिंग करके गए हैं। এখনো পর্যন্ত তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে চাঁদনি চকের যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন তাদের চিঠি, তাদের অনুরোধে এই পার্কিং খোলা থাকতো এবং সেখানে গাড়ি ঘন্টার পর ঘন্টা রাখা থাকতো। চেকিং কি হতো? যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে এটা পার্কিংয়ের ভেতরের ব্যাপার, পার্কিংয়ের ভেতরে যারা রয়েছেন এটা তাদের দেখার কথা, এখানে তারা দেখতেন না। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে 3 ঘন্টা ড্রাইভার সহ একজন এখানে গাড়ি নিয়ে বসে রইল, কিন্তু কিভাবে কোনো সিকিউরিটি এজেন্সি বা পার্কিংয়ের যারা দায়িত্বে রয়েছেন কারোর নজরে কিভাবে পড়লো না? বিষয়টা নজরে পড়লে কি এত বড় বিপর্যয়কে এড়ানো যেত? সেই প্রশ্নটা উঠছেই। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। পার্কিং থেকে কিছুটা দূরে এগিয়ে সেন্ট্রাল দিল্লির দিকে যদি যেতে যান তাহলে আপনি সিগন্যাল পাবেন। ধীরে ধীরে গাড়িটা সেই সিগন্যালের কাছে যায় এবং সেখানে গিয়ে সিগন্যাল ছাড়ার আগে যখন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যদি বেশি পরিমাণে ক্ষতি করতে হয় তাহলে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার মাঝখানে ব্লাস্ট করানোই উচিত। তো সেই কাজই করেছে এই আত্মঘাতী জঙ্গি। এই পার্কিংয়ের এইখানে, ঠিক পার্কিং থেকে বেরিয়ে এই সিগন্যালের এইখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে গাড়ি সিগন্যালের কাছে যাচ্ছে, তারপরেই ব্লাস্ট। তখনই কিন্তু ক্যামেরা ধরা পড়ে ওই কালো মাস্ক পরা আত্মঘাতী জঙ্গি। তো আমরা যদি একটু দূর থেকে, মানে লং শটে আমরা ওই জায়গার ছবিটা একবার বোঝার চেষ্টা করি যে ঠিক কোন জায়গায় এ ঘটনা ঘটেছিল। এক পাশে মেট্রো স্টেশন, আরেক পাশে লালকেল্লা, কিছু দূরে জামা মসজিদ, চাঁদনি চক, ঠিক কোন জায়গায় আমরা যদি একটু লং শটে দেখার চেষ্টা করি, আমার সহকর্মী স্বপ্না সেই ছবিও তুলে ধরেছে।
तो हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था। देखिए आप, मैं आपको तस्वीरें दिखा रही हूँ। ये देखिए यहीं पर ब्लास्ट हुआ था। फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं। ये देखिए वो फॉरेंसिक टीम आपको नजर आएगी। ये देखिए फॉरेंसिक टीम जो सभी साक्ष्यों को यहाँ पर खंगाल रही है, क्योंकि जैसा गृहमंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए। जो व्हाइट कोट में आपको लोग दिखाई दे रहे हैं, ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्ष्यों को वहां से इकट्ठा कर रहे हैं। उसके बाद क्या हुआ, कैसे हुआ, देखिए कैमरामैन भी वहां पर है, जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे। तो ये देखिए तस्वीरें आप देखिए, यहाँ पर ये वो जगह है, यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था। भागीरथ मार्केट इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ। ये मेट्रो स्टेशन है, यही टीम है जो यहाँ पर पहुंची है, जो सभी साक्ष्यों को खंगालने का काम कर रही है। तो यहाँ हमारी मौजूदगी न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई। এই বিস্ফোরণের সঙ্গে ফরিদপুর মডিউলের যোগ রয়েছে তদন্তকারীরা মনে করছেন, কারণ ফরিদপুরে যেদিন এই বিস্ফোরণ সন্ধে সেদিন সকাল থেকে রেড চলে। বেশ কয়েকদিন ধরে ইন্টেলিজেন্স সূত্রে খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুপুরের মধ্যে 2900 কেজি এক্সপ্লোসিভ উদ্ধার হয় এবং ফরিদপুর থেকে গ্রেপ্তার হয় বেশ কয়েকজন হোয়াইট কলার তাদের, অর্থাৎ সমাজের গণ্যমান্য ব্যক্তি। ডাক্তার যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি থেকে বেরোচ্ছে বিস্ফোরক। আরো একজন গ্রেপ্তার ফরিদপুর থেকে। কে সে? ফরিদপুর থেকে গ্রেপ্তার শাহিন সাঈদ। আগের দিন মুজাম্মেল গ্রেপ্তার হয়েছে। আল ফালাহ মেডিকেলের চিকিৎসক শাহিন সাঈদ, অর্থাৎ এই শাহিন সাঈদও গ্রেপ্তার। আগে মোজাম্মেল, তারপর শাহিন সাঈদ। লখনৌয়ের শাহিন সাঈদ পেশায় তো চিকিৎসক, কিন্তু জানা যাচ্ছে সক্রিয় জৈশ সদস্য, মহিলা জঙ্গি নিয়োগে সক্রিয় ছিল এই শাহিন। মুজাম্মেলের বাড়ির ছবি দেখাবো আপনাদের। এই বাড়ি থেকে মিলেছে বিস্ফোরক, প্রচুর পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। वो जेएमसी जम्मू बात्रा में जो है उसी में पेमेंट पर हुआ था हमारा MBBS उसका करते थे वो इधर सोरा में, सिक्किम सोरा में। तो वो आदिल के साथ कैसे इन्वॉल्व थे? जी सर, वो कांटेक्ट हमें कुछ पता नहीं है। हम पिछले 10 दिनों से पंथा चौक इधर जा रहे हैं थाने में, वो हमें मुलाकात भी नहीं दे रहे हैं, ना उससे मिलने दे रहे हैं, ना कुछ बता रहे हैं। जब वो ड्यूटी होता था सब कुछ, हम वीडियो कॉल्स वगैरह सब कुछ हर दिन कर रहे थे। फ्राइडे से पहले बात हुई थी उस शाम। फ्राइडे पुलिस कब आई यहाँ पे? पहले फ्राइडे से पहले एक दिन। तो क्या क्या पूछा आपसे? जी सर, उन्होंने मेरा फोन लिया। अच्छा, आपका फोन लिया, वापस मिला अभी? नहीं सर, नहीं। মুজাম্মেলের পাশাপাশি আরও নাম উঠে আসছে। শাহিনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। শাহিন জৈশের সদস্য শাহিন সাঈদ, তার সঙ্গে সাজ্জাদ আহমেদ আরও এক চিকিৎসক। পুলওয়ামা থেকে সাজ্জাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত 7 জন, তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসক, অর্থাৎ যাদের জীবন বাঁচানোর কাজ, যারা মন্ত্র নেন, শপথ নেন জীবন বাঁচানোর, তারাই জীবন ছিনিয়ে নেওয়ার কাজ করছে।